এটা হচ্ছে আমাদের ইসিজি সিরিজের 8 নম্বর ক্লাস। কেমন? আজকে আমার টপিকস হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস। আমি ডক্টর আবিদা তাসলিম রেজা, আমি রেজিস্ট্রার হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে কাজ করছি বর্তমানে। তো সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এটা আমাদের পরীক্ষায় কিন্তু এই ইসিজি গুলো প্রায়ই আসে এবং আমাদের এমবিবিএস পরীক্ষাতেও কিন্তু এই অ্যারিথমিয়ার কোশ্চেন আসে। সো আমাদের এই ইসিজি গুলো ভালো মতো চিনতে হবে, কারণ শুধু পরীক্ষায় না, আমরা রিয়েল লাইফেও কিন্তু এই পেশেন্ট গুলো প্রায় ফেস করি। সো আমাদের ইসিজি গুলো দেখেই কিন্তু এইসব পেশেন্টদের ডায়াগনোসিস করতে হয়। সো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হচ্ছে কোন কোন অ্যারিথমিয়া আর ট্যাকিকার্ডিয়াকে আমরা সুপ্রাভেন্ট্রিকুলার বলবো। কেমন? If the tachycardia originates above the bifurcation of bundle of His, usually in the atria or atrioventricular or AV junction, this tachycardia is known as supraventricular tachycardia. একইভাবে যদি যে কোনো অ্যারিথমিয়াই হোক, সেটা যদি আমাদের এভি জাংশনের উপর থেকে অরিজিনেট করে, মানে কি ভেন্ট্রিকল না, ভেন্ট্রিকলের জাংশন থেকে এট্রিয়াম পর্যন্ত যে কোনো জায়গাতে যদি আমাদের কোনো ট্যাকিকার্ডিয়া হয় অথবা কোনো অ্যারিথমিয়া হয়, তখন সেইটাকে আমরা সুপ্রাভেন্ট্রিকুলার বলবো। কথাটা টার্মটাতেই কিন্তু বলে দিচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকলের উপরে, তাই না? তো ভেন্ট্রিকুলার উপর মানে হচ্ছে কতটুকু, সেটা হচ্ছে আপ টু atrioventricular junction above the bifurcation of bundle of His. সো আমরা একটা টার্ম প্রায়ই আমরা দেখি যে অনেক পেশেন্টে আমরা এটা ব্যবহার করি। এই টার্মটা হচ্ছে পিএসভিটি। এই পিএসভিটি টার্মটা হচ্ছে দ্য টার্ম paroxysmal supraventricular tachycardia or PSVT. It refers to a clinical syndrome which is characterized by a rapid regular tachycardia with an abrupt onset and termination. দেখবেন আপনারা যখন ওয়ার্ডে যারা কাজ করছেন বা করেছেন অথবা করবেন, তারা এই পিএসভিটি এইটা ডায়াগনোসিস বিশেষ করে কার্ডিওলজির পেশেন্টদের আমরা প্রায় লিখে থাকি। এর মানে কি? এর মানে হচ্ছে যে হঠাৎ করে কিছু পেশেন্ট আপনাদের কাছে আসবে, তারা বলবে হঠাৎ হঠাৎ তাদের প্যালপিটেশন হয়। হ্যাঁ, হঠাৎ করে প্যালপিটেশন হয় এবং হঠাৎ করে সেটা আবার প্যালপিটেশনটা চলে যায়। দ্যাট ইজ র্যাপিড রেগুলার একটা ট্যাকিকার্ডিয়া হয়, সেটার অ্যাব্রাপ্ট অনসেট হয় এবং অ্যাব্রাপ্টলি টার্মিনেট হয়ে যায়। এই টার্মটাকে আমরা অনেক সময় পিএসভিটি বলে আমরা রেফার করি, কিন্তু এটার ইসিজি দেখেই কিন্তু আমরা এই সিনড্রোমটাকে আমরা ক্যারেক্টারাইজ করি। সো আমরা আজকে এই পিএসভিটির ইসিজি গুলো চিনবো। বাট সবার আগে যেটা যে আমরা পিএসভিটিটা কেন হয়, এই যে হঠাৎ করে কোনো পেশেন্টের অ্যাব্রাপ্ট বা হচ্ছে ট্যাকিকার্ডিয়া অথবা হঠাৎ করে আমাদের ট্যাকিকার্ডিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, এটার বিভিন্ন রকম কজ আছে। আমাদের এটা নিয়ে আমাদের এত ডিটেইলস জানতে হবে না, কিন্তু কি কি কারণে এই এসভিটি বা পিএসভিটি হয় সেটা একটু আমাদের হালকা জানতে হবে। সেটা ডেভিডসন থেকে পাওয়া যাবে, আপনারা ডেভিডসন খুঁজলে পাবেন। সেটা হচ্ছে যে ইউজুয়ালি এভিএনআরটি বলি আমরা, সেটা হচ্ছে এভি নোডাল রি-এন্ট্রেড ট্যাকিকার্ডিয়া। দ্যাট ইজ এভি নোড আছে আমাদের, সেই এভি নোডে কি হয়, একটা রি-এন্ট্রি সার্কিট তৈরি হয়। সেই রি-এন্ট্রি সার্কিটের কারণে এক ধরনের ট্যাকিকার্ডিয়া হয়। এটার আরেকটা নাম সংক্ষেপে আমরা বলি এভিএনআরটি। বেশিরভাগ ক্ষেত্রে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয় এই এভিএনআরটির জন্য। 1/3 পেশেন্টের, অলমোস্ট 1/3, পুরো 1/3 তাদের হয় এভিআরটি, এনটা বাদ দিয়ে এভিআরটি, এভি রিসিপ্রোকেটিং ট্যাকিকার্ডিয়া। এইটা ইউজুয়ালি আমরা একটা সিনড্রোম বলে WPW সিনড্রোম, এইসব পেশেন্টদের এই ট্যাকিকার্ডিয়াটা হতে পারে, সেটাকে বলে এভিআরটি। আর কিছু আছে 5% ক্ষেত্রে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার জন্য আমাদের এই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া গুলো হয়। কেমন? সো আমরা কজ গুলো জানলাম। এখন আমরা ইসিজি দেখব যে ইসিজিতে আমরা যদি কোনো পেশেন্টের ইসিজিতে আমরা ট্যাকিকার্ডিয়া পাই, সেই ইসিজিতে আমরা একটা জিনিস খেয়াল করব। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে আমাদের হার্ট রেট কত হবে,
100 বিটস পার মিনিটের বেশি, তাই না? তো ট্যাকিকার্ডিয়া যদি 100 বিটস পার মিনিটের বেশি হয়, ইসিজিতে আমরা দেখলাম, প্রথমে আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি যে ইসিজি যখন আমরা দেখব, প্রথম আমরা যেটা বের করব, এই যে ইসিজিটা আমরা পেয়েছি এটা 12 লিড ইসিজি কিনা, এবং এই 12 লিড ইসিজিতে আমরা রেটটা কত, সেটা হার্ট রেট যদি রেগুলারও হতে পারে ইরেগুলারও হতে পারে, সে রেট ক্যালকুলেশন করব। প্রথম কাজই হচ্ছে আমাদের রেট ক্যালকুলেশন। রেট ক্যালকুলেশন করে আমরা পেলাম যে তার হার্ট রেট বেশি। হার্ট রেট বেশি, দ্যাট মিন্স পেশেন্ট হ্যাজ ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে কি? তার হার্ট রেট 100 বিটস পার মিনিটের সমান অথবা বেশি। যদি ট্যাকিকার্ডিয়া হয়, ট্যাকিকার্ডিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কি দেখে? দেখেন এখানে আমরা কিউআরএস কমপ্লেক্স, এটা আমরা ইসিজি দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, জাস্ট একটু ফ্লো চার্টটা একটু দেখেন। কিউআরএস কমপ্লেক্স দেখে আমরা ট্যাকিকার্ডিয়াকে দুই ভাগে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে কিউআরএস এর ডিউরেশনটা যদি 120 মিলিসেকেন্ডের বেশি হয়, সেই কিউআরএস কমপ্লেক্সকে আমরা বলি ওয়াইড, তাহলে সেটা হবে ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। কিউআরএস কমপ্লেক্স না বলে শুধু কমপ্লেক্স বলবো, ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। আর যদি নরমাল হয়, দ্যাট ইজ 120 এর কম, তাহলে সেটাকে আমরা বলবো ন্যারো কিউআরএস ট্যাকিকার্ডিয়া। কেমন? ন্যারো কিউআরএস ট্যাকিকার্ডিয়া আর ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এই ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার মধ্যে অনেকগুলো ভাগ আছে। কিছু ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া দেখা যাবে রিদমটা, তারপর আমরা রিদম অনুযায়ী ভাগ করব। ঠিক আছে, প্রথমে আমরা দেখব পেশেন্টের হার্ট রেট 100 এর উপরে কিনা। সেটা যদি 100 এর উপর হয় তাহলে সেটা ট্যাকিকার্ডিয়া। এরপর দেখব কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্সটা যদি ন্যারো হয় তাহলে সেইটাকে আমরা আবার সেই ট্যাকিকার্ডিয়াকে দুই ভাগে ভাগ করব। একটা হতে পারে রেগুলার আর একটা হতে পারে ইরেগুলার। ঠিক আছে, ইরেগুলার রিদম যদি হয় তাহলে আমরা একভাবে ভাগ করব, রেগুলার হলে একভাবে ভাগ করব। সো রেগুলারের মধ্যে আমরা যেটা পাই সেটা হতে পারে সাইনাস ট্যাকিকার্ডিয়া, আর একটা হতে পারে যেটা আপনাদেরকে বললাম এখনই পিএসভিটি, দ্যাট ইজ প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর একটা অনেক সময় এট্রিয়াল ফ্লাটারও ন্যারো রেগুলার কিউআরএস কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়। ঠিক আছে, আর ইরেগুলারের মধ্যে আমরা সবাই জানি ন্যারো কমপ্লেক্স ইরেগুলার ট্যাকিকার্ডিয়ার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, যেটা আমরা সবাই জানি এবং পরীক্ষাতেও আমাদের এট্রিয়াল ফিব্রিলেশন আসে। কেমন? সো আমরা ট্যাকিকার্ডিয়ার ডিভিশনটা, আমরা ক্লাসিফিকেশন আমরা কিভাবে করি ইসিজি দেখে একটু আমরা দেখলাম। এরপর আমরা আসি যে একটা পেশেন্ট আমরা যদি ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া পাই, সো প্রথমে আমরা দেখব যে ট্যাকিকার্ডিয়াটা রেগুলার না ইরেগুলার। কেমন? যদি পেশেন্টের ট্যাকিকার্ডিয়া রেগুলার না হয় তাহলে আমাদের সেই ইসিজির তিনটা ডিফারেন্সিয়াল হবে। একটা হবে এট্রিয়াল ফিব্রিলেশন, নাম্বার 1। রেগুলার না হলে যে কোনো ট্যাকিকার্ডিয়া পেশেন্ট এবং রিদম রেগুলার না, প্রথম ডায়াগনোসিস বা ডিডি হবে এট্রিয়াল ফিব্রিলেশন। সেকেন্ড হবে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া অর এট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল এট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন। যদি কখনো কখনো দেখা যাবে যে এট্রিয়াল ফ্লাটার হচ্ছে এবং সেটার কন্ডাকশন যেটা ভেন্ট্রিকলে যাচ্ছে সেটা ভ্যারিয়েবল, তখন আমরা সেটাকে বলবো ইরেগুলার। আর একটা হতে পারে মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। সো ইরেগুলার ট্যাকিকার্ডিয়ার ডিফারেন্সিয়াল তিনটা। এরপর আমরা দেখি যে রেগুলার ট্যাকিকার্ডিয়া যদি হয়, যদি ইয়েস হয়, এরপর আসেন ইসিজিতে আমরা দেখব কিউআরএস দেখে আমরা ডিসাইড করে ফেললাম যে সেটা ন্যারো। এরপর আমরা রিদম দেখলাম রেগুলার না ইরেগুলার। রেগুলার হলে আমরা এরপর যেটা দেখব পি ওয়েভস। আমরা খুঁজবো ইসিজিতে যে আমরা ইসিজিটা দেখছি সেখানে পি ওয়েভটা আছে কিনা। কেমন? যদি পি ওয়েভটা থাকে তাহলে একরকম হবে ডিফারেন্সিয়াল, আর যদি পি ওয়েভটা না থাকে তাহলে একরকম হবে। যদি পি ওয়েভটা না থাকে সেই সব ক্ষেত্রে আমার ডায়াগনোসিস কি হবে? সরাসরি আমরা বলতে পারবো এটা একটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ইসিজি। কেমন? দ্যাট ইজ পিএসবিটি অর এসবিটি। যদি পি ওয়েভ থাকে তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে, এট্রিয়াল রেট আর ভেন্ট্রিকুলার রেট সমান কিনা। যদি এট্রিয়াল রেট ভেন্ট্রিকুলার রেটের চেয়ে বেশি থাকে, দ্যাট ইজ এট্রিয়াল রেট মানে কি আর ভেন্ট্রিকুলার রেট মানে কি,
মানে হচ্ছে আপনাদেরকে আমি হার্ট ব্লকের সময় বলেছিলাম যে এট্রিয়া থেকে এসএ নোড থেকে কিছু ইম্পালস জেনারেট হচ্ছে। মনে করেন এভি নোডে কি হয়, এভি নোড দিয়ে পুরাটুকু যাচ্ছে না, যার কারণে কি হয় ভেন্ট্রিকুলার রেটটা কমে যাচ্ছে, তখন হার্ট ব্লক হচ্ছে, তাই না? যখন ট্যাকিকার্ডিয়া হয় তখনও কিন্তু আমাদের এই এভি নোড কি করে, এভি নোডটা সব হার্ট রেট এট্রিয়াতে অনেক ট্যাকিকার্ডিয়া তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে, সব কিন্তু আমাদের ভেন্ট্রিকুলে যাবে না, এভি নোড ওটা বন্ধ করে দিবে। সবগুলো গেলে কি হবে, এট্রিয়াল রেট যদি সবগুলোই যদি আমাদের ভেন্ট্রিকুলে কন্ডাক্ট হয় তাহলে কি হবে, আমাদের হার্টটা কিন্তু ভেন্ট্রিকুলার হার্ট রেটটাও ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া শুরু হবে এবং হঠাৎ করে হার্টটা স্টপ হয়ে যেতে পারে। আমাদের শরীরের মেকানিজম হচ্ছে এভি নোড সবগুলো এই যখন এট্রিয়াল রেট অনেক বেড়ে যায় তখন সব কিন্তু ভেন্ট্রিকলে পাস করতে দেয় না। সো অ্যাজ আ রেজাল্ট এট্রিয়াল রেটটা ভেন্ট্রিকুলার রেটের চেয়ে বেশি থাকে, ভেন্ট্রিকল কম রেটে পাম্প করে, রেটে পাম্প করে, যার কারণে আমাদের হার্টের যে কন্ডাক্ট মানে অ্যাক্টিভিটিটা বজায় থাকে। তো আমাদের এট্রিয়াল রেটটা দেখবো যে গ্রেটার কিনা, যদি বেশি থাকে তাহলে আমার দুইটা ডায়াগনোসিস, ঠিক আছে, রেগুলার এবং পি ওয়েভ দেখা যাচ্ছে এট্রিয়াল রেট ভেন্ট্রিকুলার রেটের চেয়ে বেশি, সেসব ক্ষেত্রে আমার ডিফারেন্সিয়াল হবে এট্রিয়াল ফ্লাটার, এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। কেমন? যদি না থাকে সেসব ক্ষেত্রে আমার ডায়াগনোসিস কি হবে, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, দ্যাট ইজ এট্রিয়াল রেট আর ভেন্ট্রিকুলার রেট সমান, পিও আছে এট্রিয়াল রেট ভেন্ট্রিকুলার রেট সমান, সেসব ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করব পিএসভিটি। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যদি কনফিউশন থাকে আমি এটা আবার রিপিট করে বলবো, ঠিক আছে? সো এটা একটু বোঝার জিনিস, এটা খুব কঠিন কিছু না। আমার মেইন টার্গেট হচ্ছে ইসিজি দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো কিনা যে এটা কি এসভিটি নাকি এটা এট্রিয়াল ফ্লাটার নাকি এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া নাকি এট্রিয়াল ফিব্রিলেশন। কেন আমাদের এটা ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ আমরা যখন রিয়েল লাইফে এইসব পেশেন্ট পাবো আমাদের তখন পেশেন্টের কমপ্লেইন এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন বাদে যেটা খুব ইম্পর্টেন্ট ক্লু দিবে সেটা হচ্ছে ইসিজি, এবং ইসিজি দেখে যদি আমরা ইমিডিয়েট ডায়াগনোসিস করতে পারি সেটা প্রতিটা ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট, এবং এই ডিফারেন্ট হওয়ার কারণে আমাকে ইসিজি দেখে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি ইমিডিয়েটলি আমরা মেজার নিতে পারবো। কেমন? সো আমাদের পরবর্তী যেটা আমরা এবার চলে যাই যে ইসিজি গুলোতে। তো এখানে একটা ইসিজি আমরা দেখতে পাচ্ছি 12 লিড সারফেস ইসিজি, আমরা খুব ভালো মতো দেখি, এখানে যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি আপনারা দেখেন যে এইখানে রেটটা কেমন, ঠিক আছে? আমার প্রথমেই যখন আমি এরকম একটা ইসিজি পাবো আমার প্রথমে আমরা যেটা দেখে নেই, যেটা আমি আপনাদের আগেও ডিসকাস করেছি, যে ইসিজির আমার ভেলোসিটি, যেটা যে আমাদের যে পেপার স্পিড সেটা কত পেপার স্পিড, এখানে যদিও ছবিটা নাই, পেপার স্পিড কেমন, আমার স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে কিনা, এখানে 12 লিডটাই দেওয়া আছে কিনা, এগুলো আমরা সব দেখে নিব, রিদম স্ট্রিপটা আমরা দেখে নিব। এরপর আমরা প্রথম যেটা মেজার করব সেটা হচ্ছে হার্ট রেট। সো হার্ট রেটটা আমরা দেখব। সো হার্ট রেটটা আমরা এই ইসিজিতে আমরা যদি দেখি তাহলে এই ইসিজিতে আমরা দেখব যে এখানে দেখে একটা বোঝা যাচ্ছে যে ডেফিনেটলি এটা নরমাল ইসিজি না। এখানে আমরা যদি খুব ভালো মতো রেটটা দেখি, এখানে রেটটা কত হতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ইসিজিতেই পি ওয়েভ আছে। কেমন? পি ওয়েভ আছে এবং হার্ট রেটটা অনেক বেশি, অলমোস্ট যদি আমরা মেজার করি হার্ট রেট ইজ অলমোস্ট 150 বিটস পার মিনিট, এবং প্রতিটা ইসিজিতেই কিন্তু পি ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। সো এই যে ইসিজিটা আমরা দেখছি এখানে কিন্তু প্রতিটা ইসিজিতে পি ওয়েভ আছে এবং হার্ট রেট ইজ 150 বিটস পার মিনিট। সো এই ইসিজিটা অ্যাকচুয়ালি যদি আমরা কমেন্ট করি এটা আমরা বলবো এটা সাইনাস ট্যাকিকার্ডিয়ার ইসিজি। কেমন? সো দিস ইজ অ্যান ইসিজি অফ সাইনাস ট্যাকিকার্ডিয়া। এরপর আমি পরের ইসিজিটা আমরা একটু দেখি। দেখেন এই যে ইসিজিটা, এই যে সাইনাস ট্যাকিকার্ডিয়া, এটার কিছু বৈশিষ্ট্য আমরা জানতে হবে, যে সাইনাস ট্যাকিকার্ডিয়াতে আমরা হার্ট রেট অবশ্যই 100 বিটস পার মিনিটের বেশি পাবো। কেমন? আদারওয়াইজ ট্যাকিকার্ডিয়া বলা যাবে না। রেগুলারিটি অলওয়েজ, ইট শুড বি রেগুলার, সাইনাস ট্যাকিকার্ডিয়া ইজ অলওয়েজ রেগুলার, এবং এখানে অলওয়েজ
পি থাকবে, কিউআরএস কমপ্লেক্স অলওয়েজ থাকবে, ঠিক আছে, এবং পিআর ইন্টারভাল, কিউআরএস এগুলো সব নর্মাল থাকবে। তো এটা দেখে আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়াটা বুঝতে পারবো। তো সাইনাস ট্যাকিকার্ডিয়া আমাদের যদি আমরা বলি যে সাইনাস কেন বলি কথাটা, কারণ তার সাইনাস নোড থেকেই ইম্পালসটা তৈরি হচ্ছে, সাইনাস নোড থেকেই তৈরি হচ্ছে, মানে সাইনাস নোডই তখন পেসমেকার হিসেবে কাজ করছে, এবং এই পেসমেকার হিসেবে কাজ করার পরও এর হার্ট রেটটা বেড়ে যাচ্ছে 100-র উপর। কোন কোন ক্ষেত্রে আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে? একটা হতে পারে যে কোনো ফিজিওলজিক্যাল কারণে, মনে করেন আপনারা এক্সারসাইজ করছেন, তাই না, এক্সারসাইজ করলে বা অনেক হেভি এক্সারশনাল কোনো কাজ করলে তখন কিন্তু আমরা হার্ট রেটটা নর্মাল মেকানিজম হিসেবে আমাদের বেড়ে যায়। দ্যাট ইজ আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে সাইনাস রেটটা আমাদের এক্সারসাইজের সাথে সাথে বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি ফিজিওলজিক সাইনাস ট্যাকিকার্ডিয়া। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখি যে পেশেন্ট রেস্টে আছে, সে এক্সারসাইজ করছে না বা কোনো হেভি ওয়ার্ক করছে না, কিন্তু তারপরও সে রেস্টে আছে, এই অবস্থাতে তার হার্ট রেটটা অনেক বেশি হয়ে গেছে। এইসব ক্ষেত্রে যেমন একটা পেশেন্ট অ্যানিমিয়া আছে, অথবা তার ফিভার হয়েছে, অথবা তার হাইপারথাইরয়েডিজম হয়েছে, পেশেন্ট রেস্টেই তার হার্ট রেট 100-এর বেশি, এই ট্যাকিকার্ডিয়াটাকে আমরা তখন বলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ট্যাকিকার্ডিয়া। সো আমরা ইসিজি দেখলে সাইনাস ট্যাকিকার্ডিয়াটা চিনতে পারবো, কেমন? সো এইবার আসি এই ইসিজিটাতে। এই ইসিজিটা আমরা খুব ভালো মতো আমরা যদি দেখি, একটু আপনারা দেখেন যে এই ইসিজিটা দেখলে আমরা হার্ট রেট কত বলবো, এটার রিদমটা কেমন, এটার কিউআরএস কমপ্লেক্সটা কেমন, এখানে পি ওয়েভ আমরা দেখতে পাচ্ছি কিনা। তো ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা ট্যাকিকার্ডিয়ার ইসিজি পাই, তাহলে আমাকে কয়েকটা জিনিস খুব ভালো মতো খেয়াল করতে হবে। সো নাম্বার 1 যেটা, যে আর এর যে ইসিজিটা আমরা পেয়েছি তার হার্ট রেটটা কেমন, নাম্বার 1। সেকেন্ড আমরা দেখব যে তার হচ্ছে হার্ট রেটটা পেলাম, তাহলে হার্ট রেটের পর আমরা কিউআরএস কমপ্লেক্সটা দেখলাম, কিউআরএস কমপ্লেক্সটা দেখে যদি আমরা বলি যে কিউআরএস কমপ্লেক্সটা কেমন, এটা কি ন্যারো নাকি এটা ওয়াইড, এটা একটা দেখব। নাম্বার 3 যেটা দেখব, এটার পি ওয়েভটা আছে কিনা, যদি পি ওয়েভটা থাকে পি ওয়েভটা কেমন, ঠিক আছে। এই কয়েকটা জিনিস দেখেই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো যে ইসিজিটা অ্যাকচুয়ালি কোন ট্যাকিকার্ডিয়া ইন্ডিকেট করে। এই ইসিজিটাতে আমরা যদি দেখি, এখানে কিন্তু হার্ট রেট অনেক বেশি, দ্যাট ইজ দিস ইজ অ্যান ইসিজি অফ ট্যাকিকার্ডিয়া, তাই না। তো এখানে আমরা কয়েকটা জিনিস দেখি যে ফার্স্ট অফ অল এটা ন্যারো কমপ্লেক্স, কেমন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে কিউআরএস কমপ্লেক্সটা কিন্তু 120-এর কম, তাই না, চোখেই কিন্তু বোঝা যাচ্ছে যে 120-এর চেয়ে কিউআরএস কমপ্লেক্সটা কম। সো দিস ইজ ন্যারো কমপ্লেক্স। 2 নাম্বার যেটা দেখবো, এটা ট্যাকিকার্ডিয়া কিনা। ট্যাকিকার্ডিয়া তো অবশ্যই ট্যাকিকার্ডিয়া, এবং হার্ট রেট ইজ অ্যাবাউট 120 বিটস পার মিনিট। এবং খুব ভালো মতো আমরা যদি দেখি, এখানে একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমরা কোন কোন লিডে সবসময় পি ওয়েভটা দেখি। আমরা লিড 2 আর লিড V1 এ সবসময় আমরা পিটা দেখি, ঠিক আছে। আমাদের পি ওয়েভ দেখার যে দুইটা লিড, সেটা হচ্ছে লিড 2 এন্ড লিড V1। এখানে যদি আমরা পি ওয়েভটা দেখি, এবং লিড শুধু লিড 2 তে না, লিড 3 তে, লিড AVF এ যদি আমরা খুব ভালো মতো দেখি, এইসব ক্ষেত্রে এইসব লিডে কিন্তু পি ওয়েভ সবসময় কি হবে, আপরাইট হবে, কিন্তু এখানে 2-3 AVF এ থাকবে ইনভার্টেড, তাই না। সো এখানে লিড 2-3 AVF এ ইনভার্টেড পাবো। আর লিড V1 এ আমরা কি পাচ্ছি দেখেন, লিড V1 এ কিন্তু পি ওয়েভটা সবসময় বাইফেজিক পাওয়া যায়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পি ওয়েভটা আপরাইট। সো এখানে বুঝতে পারবো এটা দেখে, যদি এইরকম আমরা পি ওয়েভটা অ্যাবনর্মাল পাই, দ্যাট মিন্স এইখানে কিন্তু সাইনাস নোড থেকে এই ট্যাকিকার্ডিয়াটা তৈরি হয়নি, কেমন, দ্যাট ইজ পি ওয়েভটা অ্যাবনর্মাল। সাইনাস নোড থেকে যদি পি ওয়েভটা তৈরি হতো বা জেনারেট হতো, তাহলে আমার পি ওয়েভটা 2-3 AVF এ আমরা আপরাইট পেতাম, V1 এ পেতাম বাইফেজিক, দ্যাট ইজ শুরুর দিকে পজিটিভ ফলোড বাই নেগেটিভ ডিফ্লেকশন। কিন্তু এখানে আমরা 2-3 AVF এ পাচ্ছি নেগেটিভ, এবং V1 এ পাচ্ছি পজিটিভ। সো এইখানে আমরা অ্যাবনর্মাল পি ওয়েভ পাচ্ছি। সো এখানে এটা একটা ক্লু যে দিস ইজ নট generating from sinus node. So what is the source of this tachycardia?
সো এইখানে এই ট্যাকিকার্ডিয়াটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এট্রিয়াম থেকে। কখনো কখনো আমাদের সাইনাস নোডটা কাজ করছে না, এট্রিয়ামে কোনো একটা অংশ হয়তো ডিজিজের কারণে, সেটা কি হচ্ছে হয়তো সেই এট্রিয়ামে একটা ডিজিজের কারণে একটোপিক তৈরি হচ্ছে। এই একটোপিক ফোকাল, এখানে ফোকাল কেন বলা হয়, একটা এট্রিয়ামের কোনো একটা অংশ ইলেকট্রিক্যালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা নরমাল না, এটা একটা অ্যাবনরমাল অ্যাক্টিভিটি। এই একটোপিক থেকে তখন ইম্পালস জেনারেট হচ্ছে, যেটা সাইনাস নোডের চেয়ে বেশি। সো এই হার্ট রেটটা আমরা পাচ্ছি এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হিসেবে। সো এই ইসিজিটা হচ্ছে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার ইসিজি। কেমন? এই পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। সো এই যে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার যে ইসিজি গুলো, এক্ষেত্রেও কিন্তু আমরা রেট কেমন পাই, 100 থেকে 180 বিটস পার মিনিট পর্যন্ত। ইউজুয়ালি এটা সবসময় এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া রেগুলার হবে। যদি কখন রেগুলার হবে না সেটা আমি আপনাকে বলবো, কোনো কারণে এট্রিয়াল রেট ভেন্ট্রিকুলার রেটের চেয়ে কমে গেল, বেশি বেড়ে গেল, দ্যাট ইজ এট্রিয়াম থেকে সব রেট ভেন্ট্রিকলে যাবে না, তখন আমরা সেটা ভ্যারিয়েবল পেতে পারি। সো এট্রিয়াল ট্যাকিকার্ডি রেগুলার হতে পারে কিন্তু ইরেগুলারও হতে পারে। সো এখানে আমরা একটা জিনিস দেখি যে এখানে পিও আছে, কিউআরএস আছে, এবং প্রতিটা পির পর কিন্তু কিউআরএস কমপ্লেক্স আছে। সো এইটা হচ্ছে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার ক্যারেক্টারিস্টিক্স। কেমন? নেক্সট আমরা এই ইসিজিটা খুব ভালো মতো দেখি। ভালো মতো দেখে এখানে আমি যেটা আপনাদেরকে বলবো ফোকাস করতে, আমরা রিদম স্ট্রিপ যেটা লিড টু তে, আমরা রিদম স্ট্রিপটা খুব ভালো মতো দেখব। রিদম স্ট্রিপটা যদি দেখি, এটা অবশ্যই এটা আমি আপনাদেরকে বলেই দিতে হবে যে এটা নরমাল ইসিজি না, এটা একটা ট্যাকিকার্ডিয়ার ইসিজি। কেমন? আমার দুইটা জিনিস আমরা দেখব, একটা হচ্ছে এখানে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড অর ন্যারো। আপনারা অ্যানসার দেন, ঠিক আছে? কমেন্ট বক্সে যারা দেখছেন তারা প্লিজ একটু দেখে আপনারা অ্যানসার দেন, দেখেন যে আমার সাথে মিলে কিনা। হ্যাঁ, মিলিয়ে নেবেন। সো এখানে আমরা যদি দেখি কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো নাকি ওয়াইড, ডেফিনেটলি এটা কিউআরএস কমপ্লেক্স ন্যারো। সেকেন্ড আমরা দেখব যে এটা কি রেগুলার রিদম না ইরেগুলার। খুব ভালো মতো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি বিভিন্ন পদ্ধতিতে যে রেগুলারিটিটা বোঝার জন্য। আমরা একটা কাগজে আর ওয়েভটা দাগ দিয়ে পরবর্তী আর ওয়েভটা একটা কাগজে নেই, নেওয়ার পর তার 3 নাম্বার আর ওয়েভটা নিয়ে বসাতে থাকি, দেখি যে আর ওয়েভের সাথে মিলে কিনা। যদি না মিলে তাহলে রিদম রেগুলার না, ডেফিনেটলি এখানে রিদম রেগুলার না। আর একটা হচ্ছে কম্পাসের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো, তাই না, যে কম্পাস দিয়ে যে এখানে রিদমটা রেগুলার আর ইরেগুলার। খুব ভালো মতো যদি আমরা খেয়াল করি, আপনারা দেখলেই বুঝবেন যে না, রিদম কিন্তু রেগুলার না। গুড, ভেরি গুড, রিদম কিন্তু ইরেগুলার, তাই না? সো এরপর আমরা যে জিনিসটা খুব ভালো মতো খেয়াল করব, পি ওয়েভটা কেমন। হ্যাঁ, আমাদের 3 নাম্বার কাজ হবে পি ওয়েভটা দেখা, তাই না? তো পি ওয়েভটা আমরা যদি খুব ভালো মতো এখানে খেয়াল করি, আপনারা দেখেন আমি এখানে দিয়ে দেখিয়ে দিয়েছি। এই পি ওয়েভটা দেখেন, প্রথম পি ওয়েভ। এরপর আসেন এই যে পি ওয়েভটা, এই পি ওয়েভটা কেমন, 3 নাম্বার পি ওয়েভটা দেখেন, এবং এটা হচ্ছে 4 নাম্বার পি ওয়েভ। খুব ভালো মতো যদি আমরা খেয়াল করি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এরকম পেশেন্ট আমরা প্রায়ই পাই ইসিজিতে, যে পি ওয়েভ গুলো এক একটা পি ওয়েভ এক এক রকম। সো কিউআরএস কমপ্লেক্স ন্যারো, ট্যাকিকার্ডিয়া, ইরেগুলার রিদম এবং মাল্টিপল পি ওয়েভের নানা রকম মাল্টিপল ফর্ম অফ পি ওয়েভ, এবং এক একটা পি ওয়েভ দেখতে এক এক রকম। এটা আপনারা বুঝতে পারছেন তো, যে এক একটা পি ওয়েভ, যে আমরা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এক একটা পি ওয়েভ এক এক রকম। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে তার এট্রিয়ামের বিভিন্ন জায়গা থেকে তার এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা জেনারেট হচ্ছে এবং ট্যাকিকার্ডিয়া হচ্ছে। কখনো এক পোর্শন অ্যাক্টিভিটি করছে আর এক পোর্শন কখনো। সো দিস ইজ আ টিপিক্যাল ইসিজি হুইচ শোজ মাল্টিপল পি ওয়েভ মরফোলজিস, এবং এসব ক্ষেত্রে আমরা সব সময় রিদম স্ট্রিপটা দেখব। সো দিস ইজ a very good example of MAT, that is multifocal atrial tachycardia. সো আমরা যদি এরকম ইসিজি পাই, আশা করি আপনারা এটা ভালো মতো চিনতে পারবেন। দিস ইজ মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। কেমন? সো
মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, ডেফিনেটলি সবসময় রেট বেশি থাকবে 100 এর। রেগুলারিটি যদি আমরা বলি, এটা ইরেগুলার হবে, এবং পি ওয়েভ অ্যাট লিস্ট 3 ডিফারেন্ট মরফোলজিস হবে। কেমন মানে হচ্ছে যদি 3 অর মোর হয়, এটা মোরও হতে পারে, কিন্তু অ্যাট লিস্ট 3 না হলে আমরা মাল্টিফোকাল বলতে পারবো না। আর পি কিউআরএস এর রেশিও মানে প্রতিটা পি ওয়েভ উইল বি ফলোড বাই কিউআরএস। আর একটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু পিআর ইন্টারভালটা ভ্যারিয়েবল হবে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। কেমন আমরা তাহলে এই পর্যন্ত আমরা তিনটা জিনিস শিখলাম। সাইনাস ট্যাকিকার্ডিয়াটা কেমন, সবসময় পি থাকবে, হার্ট রেট বেশি থাকবে। নাম্বার 2 হচ্ছে আমাদের এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, পি থাকবে কিন্তু পি ওয়েভের মরফোলজি উইল বি ডিফারেন্ট, ইনভার্টেড। এরপর আসলাম মাল্টিফোকাল ট্যাকিকার্ডিয়া। মাল্টিফোকালে পি ওয়েভটা থাকবে এবং তিন অর তার বেশি আমার পি ওয়েভের মরফোলজি থাকবে এবং পিআরটা ভ্যারিয়েবল হবে। কেমন এরপরের যে ইসিজিটা আমরা দেখছি, এই ইসিজিটা আমরা খুব ভালো মতো আমরা খেয়াল করি। এই ইসিজিটা দেখেন, এখানে আমি যেটা বলতে চাই যে এই ইসিজিটাতে আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি, এইটা কিন্তু ওই যে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়াটা দেখেছেন না, ঠিক ওই রকমই মনে হবে দেখে প্রথমে। কেন বলছি, দেখেন এখানে দেখেন 2, 3 এন্ড এভিএফ, এখানে দেখেন প্রতিটাতে কিন্তু পি ওয়েভটা কেমন আছে, পি ওয়েভটা আছে ইনভার্টেড। এবং এখানে যদি আমরা V1টা যদি ভালো মতো খেয়াল করি, V1 এ কেমন আছে, এটা আপরাইট আছে। সো ইজ দিস অ্যান ইসিজি অফ এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া? এটাই আমাদের কোশ্চেন, তাই না? সো এটা এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া কিনা? সো একই ইসিজি বারবার কেন দেখাচ্ছি? This is actually not an ECG of atrial tachycardia. This is an ECG of junctional tachycardia. সো আপনাদের মনে এটা কোশ্চেন থাকবে যে আমরা এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া কিভাবে আলাদা করব, জাংশনাল ট্যাকিকার্ডিয়া আমরা কিভাবে আলাদা করব, কারণ আমরা একটা টার্ম প্রায় পাই, তাই না, জাংশনাল ট্যাকিকার্ডিয়া। সো হোয়াট ডু উই মিন বাই জাংশনাল ট্যাকিকার্ডিয়া? তো জাংশনাল ট্যাকিকার্ডিয়া এটাও ন্যারো কমপ্লেক্স হবে, এখানেও রেট্রোগ্রেড পি ওয়েভ থাকবে, বাট যখন জাংশনাল ট্যাকিকার্ডিয়া থাকবে তখন এটা থেকে আমার এট্রিয়াল ট্যাকিকার্ডিয়াটা আমার একটা ভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, সেটা হবে জাংশনাল ট্যাকিকার্ডিয়া the PR interval is always small, that is PR interval আমাদের নরমাল কত হয়, তাই না? এটা আমাদের জানতে হবে যে একটা PR interval নরমাল কত, 3 to 5, তাই না, 3 to 5 স্মল স্পাইস। কিন্তু এই ক্ষেত্রে শর্ট হয়ে যাবে PR ইন্টারভাল। এখানে দেখেন খুব ভালো মতো আমরা যদি খেয়াল করি, PR ইন্টারভালটা একদম নাই বললেই চলে, ঠিক পি এর পরে আমার কিউআরএসটা তৈরি হয়ে গেছে। কেন এরকম হলো? কারণ আমরা যদি ভালো মতো চিন্তা করি, আমাদের হার্টটা, আমাদের এসএ নোডটা অনেক উপরে, রাইট এট্রিয়ামের কাছে উপরের দিকে, সুপিরিয়র ভেনা কাভার ঠিক নিচে আছে, তারপর কি আছে, এভি নোডটা আছে ঠিক ইনফেরিয়র ভেনা কাভার পাশে, তাই না, আর এট্রিয়ামটা হচ্ছে মাঝে। আর এভি নোডের ঠিক পরে আমাদের কি তৈরি হয়েছে, কি পাচ্ছে আমরা, বান্ডল অফ হিজ দিয়ে আমরা চলে গেছি ভেন্ট্রিকলে। সো এভি নোড আর ভেন্ট্রিকল খুব কাছে, যার কারণে এভি নোড এবং বান্ডল অফ হিজ, আমরা জাংশন বলতে কি বুঝি, এভি নোড এবং বান্ডল অফ হিজের জাস্ট উপরের অংশ, বাইফার্কেশনের উপরের এই অংশটাকে আমরা জাংশন বলি। সো এইখান থেকে যদি কোনো ডিজিজের কারণে ট্যাকিকার্ডিয়া তৈরি হয় এবং সেই ট্যাকিকার্ডিয়াটা যদি কন্ডাক্ট হয়, খুব দ্রুত কন্ডাক্ট হবে, তাই না, এভি নোড থেকে ভেন্ট্রিকলে খুব দ্রুত চলে যাবে। যার কারণে পিআর ইন্টারভালটা কেন হয়, পিআর ইন্টারভালটা হচ্ছে যে এসএ নোড থেকে বা এট্রিয়াম থেকে যখন সেটা এভি নোড হয়ে ভেন্ট্রিকলে যায়, এই সময়টা, এটাকেই পিআর ইন্টারভাল বলে, তাই না। সো পিআর ইন্টারভালটা শর্ট হবে। এই জন্য আমরা জাংশনাল ট্যাকিকার্ডিয়াতে একই রকম রেট্রোগ্রেড পি ওয়েভ পাচ্ছি, কিন্তু পিআর ইন্টারভালটা পাচ্ছি শর্ট, যার কারণে এটাকে আমরা জাংশনাল ট্যাকিকার্ডিয়ার ইসিজি বলবো। কেমন এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন? এরপর একটা যেটা যে এরপরের যে ইসিজিটা, এটা আরেকটা ইসিজি, এটা যদি আমরা খুব ভালো মতো দেখি, আপনারাই বলতে পারবেন যে এই ইসিজিটা আসলে কি। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এবং মিলিয়ে নেবেন যে আপনাদের হচ্ছে কিনা। সো আমরা সবসময় যেটা দেখি, লিড টু লিড V1, এখানে আমরা পি ওয়েভটা খুঁজি। নাম্বার 1 যেটা কিন্তু ট্যাকিকার্ডিয়াটা আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি, তাই না, রেট হচ্ছে অলমোস্ট 150, কমপ্লেক্স ন্যারো, কোনো কনফিউশন নাই।
এরপর আমরা যদি পি ওয়েভটা খুঁজতে চাই, এখানে কি কোনো পি ওয়েভ আমরা খুঁজে পাচ্ছি? খুব ভালো মতো খেয়াল করেন। এক্স্যাক্টলি, এখানে আমরা কিন্তু কোনো পি ওয়েভ খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে একটা টিপিক্যাল ইসিজি অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো এখানে আমরা কোনো পি ওয়েভ পাচ্ছি না, সো এইটাকে আমরা বলবো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো যদি পরীক্ষায় আসে তাহলে আমরা যদি ইসিজিটা আমাদের ডেসক্রাইব করতে বলে তাহলে এভাবে বলতে হবে, দিস ইজ আ ট্যাকিকার্ডিয়া ওয়্যার দ্য হার্ট রেট ইজ অলমোস্ট 150 beats per minute, QRS complex is narrow, there is no visible P wave present. So this is an ECG of supraventricular tachycardia. So একজন আমাকে কোশ্চেন করেছেন যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কখনো পি ওয়েভ পাওয়া যায় কিনা। হ্যাঁ, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে অনেক সময় পি ওয়েভ পাওয়া যায় এবং সেটা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এটা, এখানে আমরা পি ওয়েভ কিন্তু তৈরি হচ্ছে, দ্যাট ইজ এট্রিয়াল সিস্টল কিন্তু হচ্ছে, এমন না যে এট্রিয়াল সিস্টল হচ্ছে না, কিন্তু সাইমালটেনিয়াসলি এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল কন্ট্রাকশন করছে বলে পি ওয়েভটা কিউআরএস এর মধ্যে বারিড হয়ে যায়, হাইড হয়ে যায়, যার কারণে আমরা পি ওয়েভটা এই ক্ষেত্রে দেখতে পাই না। মানে হচ্ছে যে এট্রিয়া ঠিকই সিস্টল হচ্ছে, এট্রিয়াম ডিপোলারাইজেশন হচ্ছে, একটা পি ওয়েভও তৈরি হচ্ছে, কিন্তু সেই পি ওয়েভটা আমরা দেখতে পাই না, সেটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে চলে যাচ্ছে, কারণ এই একটা ট্যাকিকার্ডিয়া যেখানে আমার এট্রিয়া এবং ভেন্ট্রিকল একই সাথে সাইমালটেনিয়াসলি আমার অ্যাক্টিভেটেড হচ্ছে। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে এসবিটি তে পি ওয়েভ আমরা পেতে পারি, এই পি ওয়েভটাকে আমরা বলি রেট্রোগেট পি ওয়েভ, কিন্তু আমি অ্যাকচুয়ালি এইটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না, কারণ আমাদের এমডিবিএস বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা যদি এই ইসিজিটা চিনতে পারি যেখানে পি ওয়েভ অ্যাবসেন্ট, ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, এখানে আমরা কিন্তু সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলেই আমরা ডায়াগনোসিস করব ইসিজি, আর ফার্দার কোনো কিছু আমাদের লাগবে না। সো আমরা আপাতত এটাই মাথায় রাখি, পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকলে আমরা এসবিটি বলবো। এসবিটির কোনো কোনো ক্ষেত্রে রেট্রোগেট পি ওয়েভ পাওয়া যেতে পারে, এটা যাদের ইন্টারেস্ট আছে তারা বই দেখে পড়ে নেবেন এবং কোনো কনফিউশন থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করবেন পরবর্তীতে, কেমন? এখন এই পেশেন্টটা দেখেন, যে পেশেন্টের এসবিটি ছিল, এই পেশেন্টটার যখন আমরা ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্টটা কি, অনেক সময় আমরা যেটা এরকম এসবিটি পেশেন্ট পেলে আমরা ক্যারোটিড সাইনাস মেসেজ দেই অথবা আমরা আইভি অ্যাডিনোসিন দেই, তাকে আইভি অ্যাডিনোসিন দেওয়া হলো এবং তার ইসিজিটা আপনারা দেখেন, এটা কিন্তু একদম নরমাল ইসিজি। এখানে যদি আমরা খেয়াল করি পি আছে, কিউআরএস আছে, রেট তার ভালো, সো এটা হচ্ছে তার সাইনাস রিদমে এই পেশেন্টের ইসিজিটা ছিল এরকম। সো এই যে ইসিজিটা হচ্ছে এখানে যে এটা হয়, এটা অ্যাকচুয়ালি এই যে এসবিটিটা মেইনলি এখানে কি হয়, এখানে একটা রিএন্ট্রি মেকানিজম হয়। হ্যাঁ, এই রিএন্ট্রি মেকানিজমের কারণে আমার এই ধরনের পাথওয়েটা তৈরি হয়। সো এই রিএন্ট্রি মেকানিজমের কারণে আমাদের এই শরীরে একটা অ্যাবনর্মাল কন্ডাকশন হয় এবং এই রিএন্ট্রি একটা সার্কিট হয়। সবার কিন্তু এটা হয় না, যাদের এই অ্যাক্সেসরি বা অ্যাবারেন্ট পাথওয়ে থাকে, সেই অ্যাবারেন্ট পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে রিএন্ট্রি সার্কিট তৈরি হয় এবং এই এসবিটিটা তৈরি হয়। সো আমাদের এই পি ওয়েভে আমরা যখন দেখব যে রেট্রোগেট পি ওয়েভ আছে কিনা, এই পি ওয়েভটা থাকে না, কারণ এটা যেটা আমি আপনাদেরকে অলরেডি বললাম যে এসবিটির যদি বৈশিষ্ট্যটা আমরা দেখি, তো এখানে আমরা দেখব যেটা ন্যারো কমপ্লেক্স হবে, আর ইন্টারভাল রেগুলার হবে, পি ওয়েভটা ভিজিবল থাকবে না, পি ওয়েভটা রেট্রোগেট হবে, ইনভার্টেড হবে। হ্যাঁ, কিন্তু এটা পাওয়া যাবে না ইসিজিতে, কেন? এট্রিয়া এন্ড ভেন্ট্রিকলস সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেটেড হয়, যার কারণে পি ওয়েভটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে বারিড হয়ে যায়। সো দিস ইজ আ টিপিক্যাল ইসিজি অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমরা পরীক্ষায় সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এটা লিখতে পারলে আমরা ফুল মার্কস পাবো, সো নো টেনশন। সো এই যে ইসিজিটা, এটা যদি আমরা আবার দেখি, এটা জাস্ট ফর রিক্যাপিচুলেশন, অলরেডি আমরা যে ইসিজি গুলো দেখলাম সেই সেম ইসিজি, এটার পি ওয়েভ নাই, কিউআরএস কমপ্লেক্স ন্যারো, হার্ট রেট 150 এর মতো। সো দিস ইজ অ্যান ইসিজি অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কেমন? এখন এই ইসিজিটা খুব ভালো মতো আমরা খেয়াল করি, এই ইসিজিটাতে আমরা কি বলবো, আপনারা যারা দেখছেন তারা ট্রাই করবেন
ইসিজি দেখার সাথে সাথে একটু চিন্তা করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলা, ঠিক আছে? এরপর আপনারা মিলিয়ে নিবেন ক্লাসের সাথে যে আপনারা যেটা মনে করছেন সেটা মিলছে কিনা, কেমন? সো এইখানে যদি আমরা খেয়াল করি, সব সময় আমরা কিন্তু যখনই কোনো ইসিজি দেখব সিস্টেমিক্যালি দেখব, ঠিক আছে? তাহলে আমাদের ভুল হওয়া কিন্তু খুব কম হবে। সো প্রথমে আমরা দেখে নেই তার রেটটা কেমন। রেট অনেক বেশি, 150-র চেয়েও বেশি, তাই না? যদি আমরা দেখি ওনার এই পেশেন্টের ইসিজি কিন্তু মোর দ্যান 150। সো অলমোস্ট আমরা বলতে পারি এটা ওনার রেট যেটা যদি 180 বা 190-র মতো অ্যাবাউট বলতে পারেন, বা যদি আপনারা সময় থাকে আপনারা পুরোটুকু মেজার করবেন, মেজার করে আমরা বের করতে পারবো। সো হার্ট রেট অনেক বেশি। এরপর দেখবো রিদমটা রেগুলার কিনা। হ্যাঁ, রিদমটাও কিন্তু রেগুলার। কিউআরএস কমপ্লেক্স কেমন? কিউআরএস কমপ্লেক্স ন্যারো। এরপর আমরা দেখবো কোনো পি ওয়েভ আছে কিনা। পি ওয়েভ নাই। সো এটা আমরা কি বলবো? এই ইসিজিটাকেও আমরা বলবো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কেমন? তো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ইসিজি যদি আমরা দেখি, সো আমরা আশা করি এরপর আমরা পরীক্ষায় যদি আসে আমরা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ইসিজি করতে পারবো। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলি যে এভিআরটি এভিএনআরটি, এটা আসলে এই টার্মটা আমি বলতেই চাইনি, কিন্তু এভিএনআরটি যেহেতু আমাদের ডেভিডসনে আছে একটু আইডিয়া নিয়ে রাখবেন। এভিএনআরটি একটা কারণে হয় আর এভিআরটি আরেক কারণে হয়। হ্যাঁ, ইউজুয়ালি ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম যেটাতে অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে হয় সেটার কারণেই এভিআরটিটা হয়, আর এভিএনআরটি হয় যেটা হচ্ছে ফাস্ট পাথওয়ে স্লো পাথওয়ের জন্য। সো যখন আমরা ইসিজি দেখব এভিআরটি এভিএনআরটি, এটা ডিফারেন্সিয়েট করা খুবই ডিফিকাল্ট ইসিজি দেখে, কেমন? কিছু কিছু পয়েন্টস আছে, তারপরও অনেক সময় এভিআরটি এভিএনআরটি কনফিউশন লাগে। সো আমরা চেষ্টা করব পরীক্ষায় এসবিটি বলবো, এরপর আমাদের যদি টিচাররা জিজ্ঞেস করে যে কোনটা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই পি ওয়েভ যদি না থাকে তাহলে আমরা এভিএনআরটি বলবো, কখনো এভিআরটি বলবো না। হ্যাঁ, এভিএনআরটি। তো এভিএনআরটিটা আমরা এটা পরীক্ষার সময় লিখতে যাব না। যদি স্যাররা অ্যাডিশনাল মার্কস দেওয়ার জন্য জিজ্ঞেস করে তখন আপনারা বলবেন, আদারওয়াইজ এটা নিয়ে এটা উচ্চারণ করবেন না, কেমন? এরপর আমরা যেটা আসবো, এই ইসিজিটা খুব ভালো মতো দেখেন। এই ইসিজি অনেকেই চিনবেন, আমরা খুব ভালো মতো দেখবো যে whether this is a tachycardia or not, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে what is the QRS complex। সো কিউআরএস কমপ্লেক্সটা কেমন। 3 নাম্বার যেটা আমরা দেখবো, এখানে কি আমরা পি ওয়েভটা দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে? সো অনেকগুলো পয়েন্ট আমাদের এখানে দেখতে হবে। সো এখানে আমরা কিন্তু দেখেন যদি খুব ভালো মতো আমরা খেয়াল করি, এখানে ঠিক যে নরমাল পি ওয়েভ সেটা কিন্তু আমরা পাচ্ছি না। দেখেন এখানে যে পি ওয়েভ গুলো আছে এগুলো অনেকটাই সটুথের মতো অ্যাপিয়ারেন্স, তাই না? এই সটুথের মতো অ্যাপিয়ারেন্স, এটাকে আমরা কি বলি? ফ্লাটার ওয়েভ। এটা অ্যাকচুয়ালি আনটিপিক্যাল ইসিজি অফ এট্রিয়াল ফ্লাটার। এখানে এট্রিয়াল ফ্লাটার কেন বলছি, দেখেন এখানে কিউআরএস কিন্তু অনেক পরে পরে হচ্ছে, কিন্তু এট্রিয়াল যে রেট দেখেন অনেক বেশি। সো আমরা যখন এট্রিয়াল ফ্লাটারের ইসিজি ডেসক্রাইব করব আমরা এট্রিয়াল রেট বলবো, ভেন্ট্রিকুলার রেট বলবো। সো এট্রিয়াল রেট অনেক বেশি, ভেন্ট্রিকুলার রেট কম। কেন? আমাদের বডি এটা মেকানিজম করে দিয়েছে যে সব হার্ট রেট যেটা এট্রিয়ামে তৈরি হচ্ছে সেটা ভেন্ট্রিকুলে যাচ্ছে না, কারণ যদি বেশি যায় সেক্ষেত্রে আমাদের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যেতে পারে। সো এটা বডি মেকানিজম, যখন এট্রিয়াল ফ্লাটার হয় সেটা ব্লক করে দেয়, এভি নোডটা ব্লক করে দেয়। সো এখানে কন্ডাকশন ব্লক হয়েছে, ভেন্ট্রিকুলে সবগুলো রেট আমার কন্ডাক্টেড হচ্ছে না। সো এই ইসিজিটা আমরা যদি ডেসক্রাইব করি সেখানে আমরা অবশ্যই বলবো যে দেখেন এখানে কয়টা ফ্লাটার ওয়েভ, আমি এখানে অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে টোটাল 4টা ফ্লাটার ওয়েভ আছে। সো এই 4টা ফ্লাটার ওয়েভ আমরা যদি করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এট্রিয়াল ফ্লাটার উইথ 4:1 ব্লক। এখানে এট্রিয়াল রেট যেটা অলমোস্ট 260 বিটস পার মিনিট, আর ভেন্ট্রিকুলার রেট হচ্ছে 65 বিটস পার মিনিট। তো এখানে এই যে ডায়াগনোসিস হচ্ছে এট্রিয়াল ফ্লাটার উইথ 4:1 AV ব্লক। সো দিস ইজ
রেগুলার, তাই না? এই ট্যাকিকার্ডিয়াটা কিন্তু রেগুলার ট্যাকিকার্ডিয়া। অ্যাট্রিয়াল ফ্লাটার অনেক সময় ইরেগুলারও হতে পারে। কখন ইরেগুলার হয়? এইখানে দেখেন এই ইসিজিটা, এখানে একই রকম ইসিজি ফ্লাটার ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। sawtooth appearance, that is atrial rate অনেক বেশি, ventricular rate কম। কিন্তু এখানে দেখেন, এখানে atrial রেটটা এখানে একরকম, এখানে আরেক রকম। সো দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু রিদমটা ঠিক রেগুলার না, দিস ইজ ইরেগুলার রিদম। সো এইখানে যদি আমরা ইসিজিটাকে যদি আমরা ভালো মতো খেয়াল করি, এটাকে আমরা বলবো এট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল ব্লক। সো এই যে এভি ব্লকটা হচ্ছে 2:1 to 4:1। তো এখানে কোনো সময় 2:1 হচ্ছে, কখনো 4:1 ব্লক হচ্ছে। সো এখানে আমাদের এই রিদমটা ইরেগুলার হয়ে যাচ্ছে। সো এট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল ব্লক, এখানে কিন্তু রিদমটা হবে ইরেগুলার। কেমন? সো আমরা দুইটা এট্রিয়াল ফ্লাটারের ইসিজি দেখলাম। এখন এই ইসিজিটা দেখেন, কত হাই আর ভেন্ট্রিকুলার রেট কত কম, তাই না? তার মানে অনেক বেশি রেটে এট্রিয়া বিট করছে, কিন্তু ফ্লাটার ওয়েভ তৈরি হয়েছে। এই যে sawtooth, এই জিনিসটা তো বুঝতে পারছেন, তাহলে এটা তো ভুল হবে না। sawtooth মানে কি? যে আমরা যে কাঠ কাটি, সেটার যে একটা স আছে, সটা যেটা দিয়ে আমরা কাঠটা কাটি, সেটা যেমন হয় অনেকটাই কিন্তু দেখতে সেই রকম। তো sawtooth appearance, এবং এখানে হাই ডিগ্রি এভি ব্লক তৈরি হচ্ছে। সো হাই ডিগ্রি এভি ব্লক হওয়ার কারণে এখানে হাই গ্রেড যে ব্লক হচ্ছে, এই ব্লক এটাই হচ্ছে একটা টিপিক্যাল ইসিজি অফ এট্রিয়াল ফ্লাটার। কেমন? সো এট্রিয়াল ফ্লাটারের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সটা বলি, সো ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে? এট্রিয়াল রেট আমরা সব সময় কমনলি আমরা কেমন পাবো? এট্রিয়াল রেট আমরা 250 থেকে 350 বিটস পার মিনিটে তারা বিট করবে। ভেন্ট্রিকুলার রেট কমনলি 125 to 175 বিটস পার মিনিট হবে। পি ওয়েভটা কেমন হবে? sawtooth appearance, এটাকে বলা হচ্ছে ফ্লাটার ওয়েভ, দ্যাট ইজ পি ওয়েভ উইল বি রিপ্লেসড বাই ফ্লাটার ওয়েভ। PR interval will be variable and there will be normal QRS width. Usually atrial flutter গুলো আমরা রেগুলার পাই, বাট অনেক সময় আমাদের এটা ভ্যারিয়েবল হতে পারে। কেমন? তো আমরা যদি ভালো মতো খেয়াল করি, এইখানে আমাদের এট্রিয়াল ফ্লাটারটা আমরা চিনলাম। এটা আশা করি আপনাদের যারা অলরেডি জানেন তাদের জন্য বলছি না, যারা নতুন বা একদম বেসিক থেকে শুরু করেছেন তাদেরকে বলবো, আশা করি এটা আপনারা দেখবেন বারবার করে এবং প্র্যাকটিস করবেন। কেমন? তো এট্রিয়াল ফ্লাটারটা পরীক্ষায় আসে, সো এটা আমাদের জানতে হবে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশনটা যদি আমরা এখানে দেখেন, এই ইসিজিটা যদি আমরা খুব ভালো মতো আমরা দেখি, তাহলে এই ইসিজিতে প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে ইজ দিস এ রেগুলার ইসিজি? রিদমটা কি রেগুলার? কিউআরএস কমপ্লেক্সটা কেমন? ঠিক আছে। সো এক নাম্বার হচ্ছে যে আমাদের ইসিজিটা রেগুলার কিনা, হ্যাঁ, রিদমটা। নাম্বার 2 হচ্ছে যে কিউআরএস ওয়াইড তো আমরা অবশ্যই দেখব, হার্ট রেটটা কেমন, ট্যাকিকার্ডিয়া কিনা, পি ওয়েভ আছে কিনা। তো ইসিজিটা যদি আমরা খেয়াল করি খুব ভালো মতো, তাহলে আমরা কিন্তু এই ইসিজিটাকে আমরা বলবো দিস ইজ অ্যান ইসিজি অফ এট্রিয়াল ফিব্রিলেশন। কেন? এবং এখানে একটা কমেন্টে উল্লেখ করতে হবে ফাস্ট ভেন্ট্রিকুলার রেট, মানে হচ্ছে আমরা ইরেগুলার ইসিজির হার্ট রেটটা আমাদের বের করা আপনাদেরকে শিখিয়েছে, তাই না? আমরা 30টা বড় ঘরকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 30টা বড় ঘরে যতগুলো আর ওয়েভ আছে সেটাকে আমরা 10 দিয়ে গুণ করব, অথবা আমরা যদি 10 সেকেন্ড পর্যন্ত নিতে পারি সেটাকে 6 দিয়ে গুণ করব। সো এইভাবে আমরা যখন ইরেগুলার হয় তখন আমরা হার্ট রেটটা মেজার করি। সো এখানে কিউআরএস কমপ্লেক্সের রেট অনেক বেশি, দ্যাট ইজ ফাস্ট ভেন্ট্রিকুলার রেট, মানে হচ্ছে এট্রিয়াল থেকে অনেক বেশি জোরে ইম্পালস তৈরি হচ্ছে এবং সেই ইম্পালস গুলো অনেক বেশি ভেন্ট্রিকলে যাচ্ছে, দ্যাট ইজ 100 এর বেশি রেটে ভেন্ট্রিকল বিট করছে। তখন আমরা সেটাকে বলি এট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেট। রিদমটা আমরা কি বলবো? ইরেগুলার, তাই না? এন্ড
there is no visible P wave but fibrillatory waves are present. কেন fibrillatory wave গুলো দেখেন এই যে এখানে এটাকে P wave বলা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে এটা ঢেউয়ের মতো, তাই না? fibrillatory waves। এবং height of R wave দেখেন amplitude, এক একটা R wave এর amplitude এক এক রকম। So this is typical ECG of atrial fibrillation with fast ventricular rate. So আরেকটা ECG দেখি, this is also an ECG of atrial fibrillation এবং এখানেও কিন্তু ventricular rate অনেক fast, that is 100 এর বেশি। ventricular রেটটা আমরা আবার বলছি যে যেভাবে আমরা মেজার করতাম, এখানে atrial রেট আমরা বলতে পারবো না কারণ আমাদের P ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি না, এটা fibrillatory ওয়েভে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন এই ওয়েভগুলো, এগুলোকে আমরা আলাদা করে P ওয়েভ বলা যাচ্ছে না। সো এই atrial fibrillation-এ আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখি। তো রেট আমরা ভ্যারিয়েবল পাই, সবসময় ইরেগুলার রিদম থাকবে। পি ওয়েভ আমরা পাবো না, কারণ কি অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটিটা ক্যাওটিক হয়, মানে এট্রিয়াটা বিট করছে কিন্তু ঠিক নরমালি বিট করছে না, সে ক্যাওটিক বিটিং হচ্ছে। এবং পি এর সাথে কিউআরএস এর কোনোই সম্পর্ক নাই, আলাদা করে পিআর ইন্টারভাল বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিউআরএস ওয়াইডটা নরমাল থাকবে। সো দিস ইজ the characteristics of atrial fibrillation with fast ventricular rate। কেমন? নেক্সট দেখেন এই ইসিজিটা দেখেন, এই ইসিজিটা দেখে প্রথমে কিন্তু আমাদের মনে হবে মেবি দিস ইজ অ্যান ইসিজি অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বা এরকম কিছু, কিন্তু আমরা যদি রিদমটা খুব ভালো মতো খেয়াল করি এবং পি আছে কিনা যদি খেয়াল করি এবং এই যেখানে ওয়েভগুলো দেখি একটু দেখেন, এটা কিন্তু ঠিক নরমাল ওয়েভ না, এটা দেখেন ঢেউয়ের মতো। সো দিস ইজ a typical ECG of atrial fibrillation with slow ventricular rate। সো এই ইসিজিটা আমাদের কেন জানতে হবে? অনেক সময় আমরা এট্রিয়াল ফিব্রিলেশনের রোগীদেরকে ডিগক্সিন দেই, ডিগক্সিন দেওয়ার কারণে তার হার্ট রেটটা কমতে কমতে অনেক সময় এরকম ব্র্যাডির মতো হয়ে আমাদের কাছে আসে। তো দিস ইজ অ্যান ইসিজি অফ ডিগক্সিনের যে বেশি ওভারডোজ হয়ে যাওয়ার কারণে এই ইসিজিটা তৈরি হতে পারে। সো ম্যানেজমেন্ট করতে যারা আমরা ডিগক্সিন দিয়ে ম্যানেজ করবো যেসব পেশেন্টদের, তাদের ক্ষেত্রে যদি আমরা এরকম ইসিজি পাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ডেফিনেটলি আমরা ওভার ট্রিটমেন্ট করে ফেলছি। সো দিস ইজ অ্যান ইসিজি অফ atrial fibrillation with slow ventricular rate। এখন আরেকটা কোশ্চেন অনেকেই জিজ্ঞেস করবেন, সো আমি এটা বলবো, এটা পরীক্ষার জন্য খুব একটা লাগবে না এমবিবিএস পরীক্ষার জন্য, কিন্তু তারপরও অনেকেই এটা জানতে চায়। সো atrial fibrillation এ আরেকটা থাকে যে অ্যাশম্যান ফেনোমেনা অর অ্যাশম্যান অ্যাবেরেন্সি। অনেক সময় এট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে আমরা এই ধরনের একটা অ্যাবনর্মাল ওয়েভ পাই। খুব ভালো মতো খেয়াল করেন, এই যে এই নরমাল একটা এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি হতে হতে হঠাৎ করে এখানে এই অ্যাবারেন্ট একটা কমপ্লেক্স, এখানে একটা অ্যাবারেন্ট কমপ্লেক্স। এইগুলো ইউজুয়ালি নানা রকম মেকানিজম আছে। ইউজুয়ালি প্রথম যে এটা দেখেন এই আর কমপ্লেক্সটা দেখেন, এটা যেরকম এর পরবর্তী আর কমপ্লেক্সটা স্মল। সো এই শর্ট যে আর সাইকেল, এই সাইকেলে এই অ্যাবারেন্ট এই কমপ্লেক্স গুলো তৈরি হচ্ছে, এটাকে বলে অ্যাশম্যান অ্যাবেরেন্সি। কেমন? এটা এট্রিয়াল ফিব্রিলেশনের একটা বৈশিষ্ট্য। সো এইরকম যদি আমরা পাই তাহলে এটা আমরা বলতে পারি যে দিস ইজ অ্যাশম্যান ফেনোমেনা অর অ্যাশম্যান অ্যাবেরেন্সি। কেমন? সো এই পরের যে একটা ইসিজি আমরা দেখব, সেই ইসিজিটা এখানে, এটা খুব ভালো মতো খেয়াল করেন। এই ইসিজিতে আমরা যদি দেখি এখানে যে অ্যারোগুলো দেওয়া আছে, দেখেন এখানে পি ওয়েভ আছে, কিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু এর পরবর্তী টি আছে, হঠাৎ করে একটা কিউআরএস তৈরি হলো, কিন্তু কোনো পি আমরা দেখতে পাচ্ছি না। আবার এখানে দেখেন আবার পিকিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু এই যে এইখানে অ্যারো চিহ্ন, এখানে কিন্তু কোনো পি দেখছি না, একটা ন্যারো কমপ্লেক্স আছে। আবার এরকম আমরা দেখি এখানেও কিন্তু কোনো পি ওয়েভ নাই, কিন্তু একটা ন্যারো কমপ্লেক্স আছে। তো হোয়াট আর দিস? এটা কিন্তু আমরা অনেক সময় অনেক রোগীদের পাই এবং এটা দেখে অনেক সময় কনফিউজড হয়ে যায়। তো এই কমপ্লেক্স গুলোকে আসলে বলে প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কমপ্লেক্স। এটা আমাদের পরীক্ষাতে লাগে না, কিন্তু এটা আমাদের রিয়েল লাইফে অনেক পেশেন্টের আমরা পাই। তো এটা এরকম যদি আমরা হঠাৎ অ্যাবনর্মাল কোনো কমপ্লেক্স পাই নরমাল ইসিজির মধ্যে, সো এগুলোকে আমরা প্রিম্যাচিউর এট্রিয়াল কমপ্লেক্স বলি। এটার খুব একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এটার পর এই যে কিউআরএস টির পর একটা পজ থাকে,
এটাকে আমরা বলি কম্পেনসেটরি পজ। পরবর্তী যখন সাইনাস রিদম তৈরি হয় তখন তার আগে একটু ডিলে হয় তৈরি হওয়ার সময়, এটাকে আমরা কম্পেনসেটরি পজ বলি। তো প্রিম্যাচিউর এট্রিয়াল কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সবসময় পি থাকবে বা নাও থাকতে পারে, কিন্তু শেপটা ডিফারেন্ট থাকবে। এখানে কিন্তু পিটা আমরা দেখতে পাচ্ছি না, সো আমার পিআর ইন্টারভালটা ইউজুয়ালি ভ্যারিয়েবল থাকে যদি পিটা থাকে। আর একটা হচ্ছে প্রিম্যাচিউর জাংশনাল কমপ্লেক্স। এখানে দেখেন প্রিম্যাচিউর জাংশনাল কমপ্লেক্সে এখানেও কিন্তু পিটা নাই, এবং যদি পিআর থাকেও সেটা শর্ট পিআর ইন্টারভাল। সো এই যে কমপ্লেক্স হঠাৎ করে যে নরমাল পি কিউ আর এস এর মধ্যে হুট করে একটা দেখেন একটা অ্যাবনর্মাল একটা কমপ্লেক্স, এটা বলে প্রিম্যাচিউর কমপ্লেক্স। যদি এটা ন্যারো কমপ্লেক্স হয় তাহলে এট্রিয়াল না জাংশনাল সেটা আমরা দেখবো। পি ওয়েভ যদি থাকে এবং পি ওয়েভ না থাকে, পি ওয়েভ না থাকলে অথবা পি ওয়েভ যদি থাকলেও পিআরটা ছোট থাকবে, শর্ট থাকবে, সেটা আমরা জাংশনাল বলে নেব। সো আপাতত আমাদের যে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া নিয়ে আমরা যে টপিকস গুলো বললাম, এই টপিকস গুলো এই পর্যন্তই আমাদের জানা লাগবে। এখানে আমরা খুব ইম্পর্টেন্ট যেটা, যে আমরা যখনই কোনো ইসিজি দেখব সেই ইসিজিতে আমরা কয়েকটা জিনিস আমরা দেখে নেব। নাম্বার 1 হচ্ছে পেশেন্টের রিদমটা কেমন, রেগুলার আর ইরেগুলার, এরপরে আমরা দেখে নিব যে তার কিউআরএস কমপ্লেক্সটা কেমন। 3 নম্বরে যেটা দেখব যে পি ওয়েভটা কেমন, এবং পি ওয়েভ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে একরকম ডায়াগনোসিস, পি ওয়েভ যদি প্রেজেন্ট থাকে তাহলে একরকম ডায়াগনোসিস। পি ওয়েভ অ্যাবসেন্ট যদি থাকে অনেক সময় দেখা যায় পি ওয়েভটা রেট্রোগ্রেড থাকতে পারে, দ্যাট ইজ কিউআরএস এর পর পি ওয়েভটা থাকতে পারে। অনেক সময় পি ওয়েভটা ইনভার্টেড থাকে, তখন কিন্তু ডিপেন্ডিং অন পি ওয়েভের পিআর ইন্টারভাল, তখন আমরা কখনো যদি পিআর ইন্টারভাল নরমাল থাকে তখন আমরা বলবো এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, যখন পিআর ইন্টারভাল স্মল থাকবে তখন আমরা বলবো জাংশনাল ট্যাকিকার্ডিয়া। আর অনেক সময় আমরা ফ্লাটার ওয়েভ পাই, দ্যাট ইজ সটুথ অ্যাপিয়ারেন্স পাবো, তখন আমরা বলবো এট্রিয়াল ফ্লাটার। অনেক সময় আমরা পি ওয়েভ পাবোই না, এটা আমরা ফিব্রিলেটরি ওয়েভ দিয়ে আমরা দেখবো যে ফিব্রিলেটরি ওয়েভ এবং রিদম ইরেগুলার। সো এই কয়েকটা জিনিস আমাদের খুব ভালো মতো জানতে হবে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া চ্যাপ্টারে, কেমন। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে এট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি আপনারা প্রফে হয় অসপিতে আপনারা অবশ্যই পাবেন, যদি অসপিতে নাও থাকে এটা নিয়ে আপনাদের টেবিল ভাইভায় অবশ্যই কোশ্চেন করবে। আর ডেফিনেটলি আপনাদের এট্রিয়াল ফ্লাটার এসবিটি এই তিনটা থেকে যে কোনো সময় কোশ্চেন চলে আসবে। সো আপনাদের যদি আর কোনো কোশ্চেন আছে কিনা আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। কোনো কিছু সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন লাইভটা অফ করে দিব। ঠিক আছে, তাহলে আমি লাইভ অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।